দিল্লিকে বলছি, বাংলাদেশের ২০ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা ৮০০ কিলোমিটার রাস্তা ১০০০ কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পোড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের রাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি ৮০০ কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? জনগণ, বিরোধী নেতৃত্ব, আমি তাদেরকে বলবো যে আপনারা ভোট ভুলে যান, ইলেকশন ভুলে যান। আপনারা রাস্তায় নেমে একমাত্র সমাধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এবং সেটা আমরা যারা কম বেশি ইতিহাস পড়েছি বা জানি তারা সবাই জানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষ দখল করেছিল, বাংলার শেষ সূর্যটাকেও ডুবিয়ে দিয়েছিল। এবার ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের দেশটাকেই ডুবিয়ে দিচ্ছে বা বিক্রি করেছেন, এরকমভাবে কিন্তু কথা বলছেন তিনি। তার সাথে সাথে আরেকটা ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিও, চলুন আমরা দেরি না করে কিভাবে দেশকে শেষ করে দিচ্ছে বলছেন তারা, সেই বিষয়টাই আগে দেখে আসি। দিল্লিকে বলছি, বাংলাদেশের ২০ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা ৮০০ কিলোমিটার রাস্তা ১০০০ কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পোড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের রাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি ৮০০ কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। ৪৭ সালে এবং ৭১ সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে, এবং এটা কারো দান সৎকার মাল হিসাবে আসে নাই, এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে। এবং বাংলাদেশের মানুষ, বাঙালিরা ভুলে যায় নাই ১৭৫৭ সালের সেই মীর জাফরের ইতিহাস, ঘসিটে বেগমদের ইতিহাস। অতএব যেই রক্ত দিয়ে বেইমানি করে দেশ হারানো হয়েছিল, সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে। অতএব উত্তর খুব পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না। তাই দিল্লিকে আমরা বলছি, আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না। আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন। শ্রীলঙ্কার দিকে তাকান, যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে। তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন। সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে? নেপালের দিকে তাকান, যেই নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন, সে নেপাল আজকে আপনাদেরকে ২ পয়সার দাম দেয় না। মালদ্বীপের দিকে তাকান, আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, মিলিটারি বেস। তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না। সো ফর গডস সেক কাম ব্যাক টু ইউর কমন সেন্স। এই জন্য দিল্লিকে বলছি, বাংলাদেশের ২০ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা ৮০০ কিলোমিটার রাস্তা ১০০০ কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পোড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের রাইন উঠায়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি ৮০০ কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হইল? অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হইলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী, এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না,
লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কারণ দান সৎগার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, 20 কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে 2 দিনের সফরে বাংলাদেশের এই দখলদার সরকারের একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং 2 দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে এসছে। যে সোফার যে ছোট ছোট ব্রিফিংগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর কন্টেন্টস কী এবং কী কী বিষয় সেখানে আছে, বাংলাদেশের স্বার্থ কীভাবে সেখানে রক্ষা করা হয়েছে অথবা ভুলঞ্চিত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি। দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা সাবস্ট্যান্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনো পাইনি, কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে নিয়ে টিকে থাকবার যে লড়াই, সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছি না। তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে, আগেই স্বাক্ষর করা ছিল, অনেকগুলো নতুন, কোনোটার ব্যাপারে 3টার ব্যাপারে আমরা শুনেছি যে এটা মানে এটা স্মারক না, সেটা হচ্ছে যে চুক্তি। আবার কোথাও দেখলাম যে 10টাই স্মারক, তা আসলে কি সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না। 2-3টা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে। তার ভিতর একটা হচ্ছে আমাদের সমুদ্র সীমার ব্যাপারে, যে সো কল্ড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন সে বিষয়টা হচ্ছে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে। আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে, আমাদের ইন্টারনেট, মোবাইল, এই নেটওয়ার্কিং সিস্টেম, এটার কোঅপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে। আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন। আপনারা হয়তো জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল 111-এর, তারা 2008 সালে একটা চুক্তি করেছিল ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির নামে, এবং সেখানে শুধু ভারত ছিল না, সেখানে চায়না ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, মালয়েশিয়া পর্যন্ত ছিল, যে একটা ট্রেন কানেক্টিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি, যেটা বর্তমান বাস্তবতা দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল প্র্যাকটিস। ভারতের যে সমস্যা, সেই সমস্যা বাংলাদেশ কেন এটা নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে? আপনি ভারতের যে 7টা রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, তাহলে তাদেরকে দমন করার জন্য আমার ভূখণ্ড দিয়ে ভারতের সামরিক সরঞ্জামাদি যাবে, ভারতের সামরিক বাহিনীর লোকজন যাবে, তাহলে এই ক্ষেত্রে যখন উলফা সহ এই 7টি রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, যখন তারা জানতে পারবে যে বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করছে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভিতর ঢুকে তারা কিন্তু ভারতের যে রেল বা সামরিক সরঞ্জামাদি সেখানে কিন্তু আক্রমণ করতে পারে। সেই আক্রমণের শিকার কিন্তু আমরা হতে পারি। জনগণ, বিরোধী নেতৃত্ব, আমি তাদেরকে বলবো যে আপনারা ভোট ভুলে যান, ইলেকশন ভুলে যান, আপনারা রাস্তায় নেমে একমাত্র সমাধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং শেখ হাসিনা পড়তে। প্রফেসর কলিমুল্লাহ বললেন যে আমাদের প্রাপ্তি হলো যে ভারতের ট্রেন দেখতে কেমন, ভারতের ট্রেনের গতি কেমন, স্পিড কেমন, এটি দেখে আমাদের সান্ত্বনা। এবং প্রফেসর কলিমুল্লাহ কিন্তু বিভিন্ন টক শোতে বলে আসছেন, এখনো বলছেন, এবং হয়তো ভবিষ্যতেও যতদিন পর্যন্ত আমরা ভারতের অন্তর্ভুক্ত না হব, ওই যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ ভারতীয় মানচিত্রে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত উনি বলতে থাকবেন যে ধাত্রী মাতা, ধাত্রী যে মাথা। এবং 1971 সালে মানে আপনারা ওনার এই অংশটুকু কিভাবে নিচ্ছেন আমি জানি। আমার কাছে মনে হয় যে ডক্টর কলিমুল্লাহ খুব খুশি হয়ে এটা বলেছেন। আমার কাছে মনে হয় ওনার এই উত্তরের মধ্যে অনেক গভীরতা আছে, যে উনি এটাই বুঝিয়েছেন যে আমরা তেমন কিছু পাচ্ছি না, পাবো না। যদি বুঝে থাকি, আমি যতটুকু বুঝি, যে শুধুমাত্র তাদের ট্রেন কতটুকু উন্নত হয়েছে আমরা এটি দেখা ছাড়া তেমন কিছু প্রাপ্তির আমাদের নেই।
এতটুকু বলার মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম। জি, উনি যেটা বলেছেন উনি এটার অর্থ হতাশ যতটুকু বুঝতে এরকম। পারছি। হ্যাঁ, জি, উনি যেটা বলেছেন এটার অর্থ এরকম হলে তো ঠিকই আছে, কিন্তু এই কথা তো আমাদের আমজনতা 18 কোটি জনগণ তো বুঝতে পারবে না। ইভেন উনি যে উনি যেটা বলেছেন এবং আপনি যে বিষয়টা বুঝেছেন, এইটা আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছে তারা 1%ও কিন্তু উনার এই কথা বুঝবেন না, কারণ উনি যেভাবে ধাত্রী মাথা ওই বলেন এবং আমাদের যে ঋণ শোধের বিষয়গুলো যেভাবে বলেন, যে এটি আমরা গত 54 বছর ধরে এখনো সেই ঋণ পরিশোধ করতে পারিনি। এখন প্রশ্নটা হচ্ছে, আমি এখন একটু একাডেমিক ডিসকাশনে আসি। একাডেমিক হুম, ডিসকাশন হচ্ছে আপনার যখন কোনো চুক্তি হয়, কন্ট্রাক্ট ল হয়, কন্ট্রাক্ট লতে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট লতে দুইটা পার্টি থাকে, দুইটা পার্টির ভিতরে একটা পার্টি আপনাকে একটা প্রস্তাব দেয় যেটাকে বলে অফার, আর হুম, অপোনেন্ট পার্টি যিনি থাকে উনি এটা একসেপ্ট করেন, অ্যাকসেপ্টেন্স। এবং অফার এবং অ্যাকসেপ্টেন্স এর মাঝামাঝি একটা বিষয় আছে, কনসিডারেশন। কনসিডারেশনটা হচ্ছে আমাকে যিনি প্রস্তাব দিবেন এই হুম, এই প্রস্তাবে যদি আমি সন্তুষ্ট না হই, তাহলে হুম। কিন্তু আমি এটা একসেপ্ট করব না। তার মানে আমার উনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা কনসিডারেশনের পরিপ্রেক্ষিতে আমি একসেপ্ট করেছি। তো দর্শক, আপনারা তখন দেখলেন যে এই ব্যারিস্টার ফওয়াদ আলম স্যার কি কথাগুলো বলেন, যে পলাশির প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে যে পরাজিত করা হয়েছিল, সেই পলাশির প্রান্তর আবারও রচনা হতে যাচ্ছে। সেই পলাশির প্রান্তরের ট্র্যাজেডির যে সাইড রয়েছে সেটাতে রয়েছে বাংলাদেশ, আর সেখানে মীর জাফরের ভূমিকা কিন্তু কে আছে সেটা বুঝতেই পারছেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। দেশের উপরে এই ট্রেন চালুর ট্রানজিট, তারপর বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছেন। এখানে আসলে বাংলাদেশ কি পেয়েছে না পেয়েছে সেই বিষয়গুলো থাকছে। তার সাথে সাথে অন্য একটা ভিডিও আপনারা দেখছেন যে এখানে আরেকজন যে ফেস দ্য পিপলসের ভিতরে বলা হয়েছে যে কার অনুমতিতে বা কার কথা শুনে এই চুক্তিগুলো করতে গেছেন, সেই বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা বলছেন। তো এইসব বিষয়ে আপনাদের আসলে মতামত কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।